স্টুডেন্ট আসছে, মেহেদি কই গেল আবার? ওই আচ্ছা, প্রেজেন্টেশন না, অফ না, ঠিক আছে। তাহলে তো অনেকখানি বাকি না? আমি ভেবেছিলাম আজকে প্যারাডাইস লস শুরু করব, মনে হয় শুরু করা যাবে না। ও জর্জিয়ান পিরিয়ড পড়ায় নাই। যে গেলাম আর আসলাম। আচ্ছা, আমরা হিস্ট্রির দিক দিয়ে অনেকখানি পিছিয়ে ছিলাম। একটু গল্প আকারে বলবো, হ্যাঁ? আপনার স্টুডেন্টও কম আছেন, মানে সাউন্ড করেন না খালি, আর ফোন টোন থাকলে সাইলেন্ট করে রাখেন। সামনে সামনে কথা কম, একটু দেন। আচ্ছা, জর্জিয়ান পিরিয়ড, এটার সময়কাল হলো 1911 থেকে 1936। এই পিরিয়ডটা ছিল জর্জ ফাইভের নামে ছিল, এবং এই সময় জর্জ ফাইভ ইংল্যান্ডে রেইন করেছেন। সেকেন্ড ফেজ অফ মডার্ন এজ, আগেরটা ছিল এডওয়ার্ডিয়ান এজ, ওই পর্যন্ত পড়িয়েছি। ওটার পরের এটা এজ এটা। However, literary features of the modern age continued till 1939. এই জর্জিয়ান পিরিয়ডের ইয়াটা আসলে 1936 লেখা থাকলে 1939 পর্যন্ত ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার আগ পর্যন্ত। তো জেনারেলি বলা হয়ে থাকে যে 1939 পর্যন্ত মডার্ন এজের, মানে মডার্ন এজের আগ পর্যন্ত জর্জিয়ান পিরিয়ডের সময়কাল আর কি। ইম্পর্টেন্ট ফ্যাক্ট এই সময় ছিল ভিক্টোরিয়ান পেস অ্যান্ড অর্ডার, এগুলো আর ছিল না। ভিক্টোরিয়ান যে চিন্তাভাবনা, সায়েন্স এবং রিলিজিয়ানের, ওগুলো ইয়ার ছিল না। এক ধরনের আনরেস্ট ছিল, এবং ভায়োলেন্স জীবনকে জাস্ট অন্ধকার করে রেখেছিল। আনরেস্টটা তো থাকবেই, যেহেতু যুদ্ধের একটা রোল উঠে গিয়েছে। আর 1911 থেকে 36 হলে তাহলে দেখেন একটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে 14 থেকে 18 পর্যন্ত। এই জন্য একটা তো রেস্ট থাকবেই। ইম্পেরিয়ালিজম এই জিনিসটা বিকেম ডিস্টার্বিং ফ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড, মানে এই সাম্রাজ্যবাদের এই কনসেপ্টটা যে কত মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, না ওগুলো তো এখন চলেই গেছে। ইম্পেরিয়ালিজমের ছিল হলো যে কলোনিয়াল সুপ্রিমেসির মধ্যে কে ভালো ছিল, ইউরোপিয়ান কান্ট্রিদের মধ্যেই ঝগড়া, নিজেদের মধ্যেই সমস্যা। এই সমস্যা থেকেই প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয় 1914 থেকে 18 পর্যন্ত। এবং এই ভিক্টোরিয়ান যে অপটিমিজমগুলো ছিল, আশাবাদ ছিল এক ধরনের, ভালো কিছু হবে, এই জিনিসগুলো মানুষের জীবন থেকে বিদায় নেয়, যেহেতু যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনে না, এটা তো মানেন। সোশ্যালিজম এবং গ্রেট ইনফ্লুয়েন্স ছিল ইংলিশ লাইফ এবং থটে। ক্লাস ফিলিং স্ট্রঙ্গার হতে থাকে। ফ্যাবিয়ান সোসাইটি 1883 সালে যেটা ফাউন্ড হয়েছিল, ওখানে ওনারা একটা সোসাইটিটা গঠন করে এমনভাবে করছেন যে এটা একটা ট্রানজিশন হয়, এটা ল্যান্ড আর ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, এটা মানে মানুষের যে জমি জিরাত, ইন্ডাস্ট্রিয়াল যে জায়গা জমিগুলো, ওগুলো ইন্ডিভিজুয়াল লোকের থেকে সমষ্টি কালেকটিভ একটা ফর্মে চলে গিয়েছে, একটা কালেকটিভ ওনারশিপে চলে গিয়েছে একটা পিসফুল ওয়েতে। আচ্ছা, 1918 সালে প্রথম মহিলারা ভোটের রাইট পায় ব্রিটেনে। 1906 যদিও ফিনল্যান্ডে ভোট দিয়েছে, কিন্তু ইংল্যান্ডে ওভারঅল পেয়েছে 1918 সালে। এর আগের পিরিয়ডে আমরা দেখেছিলাম। প্রথম ওয়ার্ল্ড ওয়ার এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে আফটার ম্যাথ, মানে ওটা হওয়াতে যেগুলো হলো, পুরা ইংলিশ লাইফটাই, মানুষের জীবনই চেঞ্জ হয়ে গেছে। একটা লিগ গড়ে উঠেছে, ন্যাশনাল গিল্ডস লিগ 1914 সালে। এই গিল্ডস লিগ কারা? শ্রমিক লীগ আর কি। গিল্ড হলো শ্রমিকদের সংগঠন যেটা। আর এটার সাথে জড়িত মেম্বার ছিলেন বার্ট্রান্ড রাসেল, উনি একজন সাহিত্যিক। 20s এবং 30s ওই ফ্রাস্ট্রেশন এবং ডিসকন্টেন্ট মানুষের জীবনকে একেবারে পঙ্গু বানিয়ে দিয়েছে। 1920 থেকে 1930 সালে এটা হলো ডিপ্রেশনের সময় ছিল, রিসেশনেরও সময় ছিল। ওই সময় অর্থনৈতিকভাবে অনেক মার খেয়েছে
ইয়াগুলো ওই সময় শেয়ার বাজার বা যা যা আছে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো, আমেরিকাতে এটা হয়েছিল। ওই ওই সময়কালটাকে টার্ম আছে একটা, দ্য গ্রেট ডিপ্রেশন এই নামে বলা হয়ে থাকে। আর ছিল হলো দ্য রাইমার্স ক্লাব। এই ক্লাবে অর্নামেন্টেশন, বিউটি অফ সাউন্ড, মানে শব্দের সাথে শব্দের যে অর্নামেন্টগুলো, শব্দের যে আলংকারিক দিক, ওগুলোর উপরে বেস করে, যেহেতু রাইমার্স ক্লাব কবিতার ছন্দ এই সমস্ত নিয়ে, ডব্লিউ.বি. ইটস এর মধ্যে একজন ছিলেন এই ক্লাবের মেম্বার। আর 4টা জর্জিয়ান পোয়েট্রির 4টা অ্যান্থোলজি পাবলিশ হয়েছিল। তারপরে ম্যাস অডিয়েন্স নিউজপেপারগুলো এই সময় পাবলিশ হতে থাকে। কিছু নতুন নতুন টার্মের উদ্ভব হয়, দাদাইজম, সার্রিয়ালিজম, ইমেজিজম, ইমপ্রেশনিজম অ্যান্ড এক্সপ্রেশনিজম। এই জিনিসগুলো আমরা পোস্ট মডার্ন পিরিয়ডে বা মডার্ন পিরিয়ডে এই টার্মগুলো আপনারা পাবেন। টাইটানিক 1912 সালে ডুবে যায়। অক্টোবর রেভলিউশন হয় 1917 সালে। আর নোবেল প্রাইজ কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? আগে পড়েছিল 1901 থেকে। ওইটারই কন্টিনিউয়েশনে ডব্লিউ.বি. ইটস নোবেল জিতেছেন 1923 সালে এবং জর্জ বার্নার্ড শ জেতেন 1926 সালে। ফাউন্ডেশন ওয়াজ লেইড ফর ব্রিটিশ কমনওয়েলথ নেশন। এই জর্জিয়ান পিরিয়ডেই ব্রিটিশ যে কমনওয়েলথ নেশনের যে কনসেপ্টটা, এখন যে কমনওয়েলথ গেমস বলা হয় বা ওই যে কমনওয়েলথ, রানীর আন্ডারে সবার যে ওই ফর্ম হয়েছে এই সময়। আর আইরিশরা আন্দোলন করা শুরু করেছিল ওদের ইন্ডিপেন্ডেন্সের জন্য, এবং ওয়ার্ল্ড ওয়ার 2 1939-এ ব্রোক আউট হয়, তো আমরা জানি। আচ্ছা, এই সময়কার সাহিত্যিকদের মধ্যে ছিল জর্জ বার্নার্ড শ, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ওনার বিখ্যাত নাটক। এরপরে আছে সিগমুন্ড ফ্রয়েড, উনি আসলে সাইকোলজিস্ট ছিলেন, সাইকো অ্যানালাইসিসের জন্য বিখ্যাত। জোসেফ কনরাডের উল্লেখযোগ্য উপন্যাস হলো হার্ট অফ ডার্কনেস। ডব্লিউ.বি. ইটস, উইলিয়াম বাটলার ইটস, উনি একজন কবি ছিলেন, ড্রামাটিস্টও ছিলেন, সমালোচকও ছিলেন। বার্ট্রান্ড রাসেল অ্যাকচুয়ালি লেখক না, উনি একজন ফিলোসফার বা দার্শনিক ছিলেন। উইলিয়াম সমারসেট মম, তারপর জন এডওয়ার্ড ম্যাসফিল্ড, তারপরে E.M. ফস্টার, প্যাসেজ টু ইন্ডিয়া। তারপর জেমস জয়েস হলো উনি একজন ঔপন্যাসিক, উনি ফেমাস ছিল হলো স্ট্রিম অফ কনসাসনেস এই টেকনিকের জন্য। পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। ইউলিসিস উল্লেখযোগ্য কবিতা। ভার্জিনিয়া উলফ নাম শুনেছেন? এই মডার্ন এজের অন্যতম ছিল ভার্জিনিয়া। মিসেস ড্যালোওয়ে, এটা আপনাদের পড়াতে পারে। ফ্রান্স কাফকাকে নিয়ে ইদানিং আবার ডকুমেন্টারি শুরু হচ্ছে। ফ্রান্স কাফকা উনি একজন নোবেলিস্ট ছিলেন, শর্ট স্টোরি লিখতো, এবং ওনার থিম ছিল এক্সিস্টেন্সিয়ালিজম। ওনার লেখাটা অনেকটা অ্যাবসার্ড টাইপের লেখা। ফর এক্সাম্পল, ওনার বিখ্যাত হলো সাহিত্যকর্ম হলো মেটামরফোসিস মানে আমূল পরিবর্তন। এরকম একটা দেখায়। রিসেন্টলি কাফকাকে নিয়ে লেখালেখি হচ্ছে, যে ওনার জন্মশতবার্ষিকী 100 years অফ কাফকা, এরকম জন্য। তো ওখানে উনি দেখিয়েছেন যে বাবা মা ভাই বোনের একটা সংসার, মোটামুটি ছিল। ছেলেটা ভালো চাকরি করতো, হঠাৎ করে ছেলেটা একদিন মনে হলো সে বা ফিল করলো বা দেখলো সে একটা মাকড়সায় বা একটা পোকায় পরিণত হয়েছে। ওকে, এটা নিয়ে কাহিনী আর কি। তো তখন বাবা মার কী পরিমাণ কষ্ট হলো তাকে নিয়ে চলতে ফিরতে, তাকে দেখাশোনা করার, মানে বাসায় দেখার যে মেইড ছিল সেগুলোকে, মানে তাদের অর্থনৈতিক অবস্থা নিচে নামতে থাকলো। বাবা মা বোন সবাই মানে বলতে থাকলো যে তুমি বেঁচে আছো কেন, তোমাকে নিয়ে আমি আর পারতেছি না। মূলত এই আর কি আমাদের চোখে আঙ্গুল তুলে দেখিয়েছিল আর কি, হ্যাঁ, ক্যাপিটালিজমের নেগেটিভ দিকটা আর কি, যে সমাজ এমন একটা মানে চলছে যে তোমার জীবনটা হলো 9টা 5টা চাকরি, এটার ব্যতিক্রম হলেই সমাজ তোমাকে মেনে নেবে না, সমস্ত সমাজ নিজের বাপ মাও করবে না। আসলে কাফকার মেসেজটা ছিল খুবই ইন্টেন্স। ওটা দেখে এরকম মনে হতে পারে যে মানুষ কেন পোকায় রূপান্তরিত হচ্ছে, বাট এখানে পরবর্তীতে যে এই ধরনের অ্যাবসার্ড লেখা এটা অস্তিত্ববাদ বলে, এক্সিস্টেন্সিয়ালিজমের উপর এরকম লিখেছেন উনি। সো মেটামরফোসিস ফ্রান্স কাফকার, হ্যাঁ, মেটামরফোসিস এই যেখানে লেখাই আছে, হ্যাঁ, 1915-তে লেখা।
D.H. লরেন্স সানস অ্যান্ড লাভার্স, এটা উল্লেখযোগ্য উপন্যাস। এজরা পাউন্ড হলো এটা এজরা মানে মেয়ে না, এজরা হি ইজ আ মেল। উনি ইমেজিজমের উপরে লেখালেখি করেছেন। ইমেজিজম মানে হলো মানে লেখালেখিতে ইমেজ মনে হবে, আমি যেগুলো পড়ছি এটা একটা ইমেজের মতো দেখা যাচ্ছে, এরকম কিছু ইমেজিস পোয়েট্রি বলা হয়ে থাকে। এজরা পাউন্ডের ভালো ভালো কবিতা ছিল। তারপর T.S. ইলিয়ট, টমাস স্টার্নস ইলিয়ট, ইনি একজন কবি, ড্রামা এবং নাট্যকারও ছিলেন। এখানে কি আছে এই পাশে, এখানে ডান পাশে কত পেজ দেখেন তো? 141 140। আচ্ছা, তাহলে T.S. ইলিয়টের সাইলাস মার্নার আছে না? না সরি, T.S. ইলিয়ট হলো অনেক গুরুগম্ভীর এবং সাধারণ মানুষের বোঝার বাইরে টপিকে উনি লিখেছেন। ওনার উল্লেখযোগ্য হলো দ্য ওয়েস্টল্যান্ডের ল্যান্ডটা পুরাই প্রথম বিশ্বযুদ্ধের পরে যে ভয়াবহতা, মানুষ কীরকম করে লাইফ লিড করছে, সমাজে কীভাবে এরকম এটার প্রভাব পড়েছে, খুবই বাস্তবতার সাথে উনি তুলে ধরেছেন। তারপর আছে হলো সাহিত্যিকদের মধ্যে হেনরি মিলার, W.C. ফকনার, H.M. আর্নেস্ট মিলার হেমিংওয়ের উল্লেখযোগ্য হলো দ্য সান অলসো রাইজেস। আর ডাইলান ডাইলান টমাসের উনি একজন কবি। এরপরের মেইন লিটারি ফিচার্স ছিল যে পোয়েটস যারা এই সময়ে কবিতা পাবলিশ করেছিল তাদেরকে জর্জিয়ান পোয়েটস বলা হয়ে থাকে। জর্জিয়ান পোয়েট এজ যেহেতু নাম এই সময়টার, জর্জিয়ান পোয়েট্রি একটা রুরাল সাবজেক্ট ম্যাটার, মানে গ্রামীণ সাবজেক্ট ম্যাটারের উপর লেখা হতো। ডেলিকেট ইন ম্যানার অ্যান্ড ট্রেডিশনাল ইন ফর্ম অ্যান্ড টেকনিক, ট্রেডিশনাল ফর্মে হালকা চালে গ্রামীণ পরিবেশে লেখা হয়েছিল জর্জিয়ান পোয়েট্রিগুলো। W.W. গিবসন, রুপার্ট ব্রুক, জে ম্যাসফিল্ড, র্যালফ হডসন এরা ছিল জর্জিয়ান পোয়েটসদের মধ্যে অন্যতম। However, in the 1920s and 1930s, poets সার্চ ফর এ নিউ পোয়েটিক ট্রেডিশন ইজ নোটওয়ার্দি। 1920 আর 30 সালের দিকে একটা নতুন ধরনের পোয়েটিক জনরা আসার সূচনা হচ্ছিল। দ্য লেট ভিক্টোরিয়ানস গিভ ওয়ে টু জর্জিয়ানস, লেট ভিক্টোরিয়ান এজ থেকেই তো আমরা জর্জিয়ান সাহিত্যটা পেয়েছি। তো দেন দ্য ইমেজেস রিপ্লেস দ্য জর্জিয়ানস, বাট আফটার আ ফিউ ইয়ার্স দে দেমসেলভস ডিসঅ্যাপিয়ার। কিছু ইমেজিজমের উপরে কিছু কবিতা লেখালেখি হয়েছে, বাট ওটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো 20th সেঞ্চুরির শেষের দিকে, লাস্টের ডিকেটে, সেকেন্ড ডিকেটে দেয়ার হ্যাজ বিন অ্যানাদার মুভমেন্ট নোন অ্যাজ ডাডাইজম। 1920-এর দিকে সার্রিয়ালিজম আবার এই ডাডাইজমটাকে রিপ্লেস করেছে। দেয়ার হ্যাভ অলসো বিন এক্সপেরিমেন্টস উইথ ইমপ্রেশনিজম অ্যান্ড এক্সপ্রেশনিজম। এই জিনিসগুলো আমি মানে এই হিস্ট্রিটা বলার পরে আমি ঠিক করেছিলাম একদিন আমি এই ইয়াগুলো আর কি গ্লসারি অফ লিটারি টার্মস এটা বলবে সেই অর্থে, যেমন আমি এই পর্যন্ত যা পড়িয়েছি তার মধ্যে যা ফিগার অফ স্পিচ আছে, যেরকম ডাডাইজম, ইমপ্রেশনিজম থেকে শুরু করে প্রথমে যেরকম সিমিলি মেটাফর পড়িয়েছি, সো ওগুলোর ডেফিনেশন এক্সাম্পলগুলো ওগুলো পড়াতাম। সো এটা আমি যদি সময় পাই তাহলে করবো, যেহেতু আমাদের মূল টেক্সট আছে এটা আমরা এখন সময় দিতে পারছি না। Number 3, the disillusionment of the hope for a better world following the First World War finds expression in the poetry of this period. আসলে একটা বেটার ওয়ার্ল্ড পাওয়ার জন্য একটা আকাঙ্ক্ষা, যেটা ওয়ার্ল্ড ওয়ার 1-এর দিকে মানুষকে নিয়ে গেল, কিন্তু সেই আকাঙ্ক্ষাটা একটা ভ্রম ছিল, ডিসইলিউশনমেন্ট। তো পোয়েট্রি তখন মানুষ নতুনভাবে পোয়েট্রি লেখার জন্য উদ্বুদ্ধ হলো। 1930-এর দিকে রাইটাররা সোশ্যালিজম এবং কমিউনিজম হাতে পেয়েছিল, পসিবল সলিউশন টু ওভারকাম দ্য ইকোনমিক ডিপ্রেশন কজড বাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর কি। তাহলে সোশ্যালিজম আর কমিউনিজমের মাধ্যমে উনি মানুষজন আর্থিক ক্ষতিটা কাটিয়ে ওঠার চেষ্টা করছিল ওয়ার্ল্ড ওয়ার 1-এর পরে। উইথ দ্য চেঞ্জ অফ সাবজেক্ট অ্যান্ড অ্যাটিটিউড দ্য পোয়েটিক টেকনিক্স হ্যাভ অলসো বিন চেঞ্জ, কবিতার টেকনিকগুলো চেঞ্জ হয়েছে। মডার্ন কবিরা ইমিটেড টেকনিক্স অফ দ্য 17th century মেটাফিজিক্যাল পোয়েটস। সো মডার্ন কবিরা তখন আবার 17th century মেটাফিজিক্যাল পোয়েটসদের মতো করে কবিতা লেখা শুরু করেছিল। দাস দিস পোয়েটস হ্যাভ ওয়ান্টেড টু ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য কনভেনশন থেকে সরে আসতে চাচ্ছিল, যে আগের যে একটা চল ছিল ওইটা আবার ফিরে এসেছে। আপনারা কাপড় চোপড়েও আমরা ট্রেন্ডগুলো দেখি না, ধরেন 70s বা 80s-এর দিকে বেল বটম ড্রেস বা ঘটি হাতা জামা মেয়েদের, এই ফ্যাশন চলগুলো আগে যেটা ছিল ওটা আবার এখন আবার চলে আসছে আর কি, এটাই আগের জিনিসেরই। আবার মিউজিক ইন্ডাস্ট্রিতে দেখেন এখন তো নতুন কোনো গান নাই, হিন্দি হোক বা ইংলিশ হোক, আগের গানটাই রিমিক্স করে নতুনভাবে টিউন দিয়ে সাজাচ্ছে, এই জিনিসগুলোই চলে আসছিল। আর
At the same time, they are entirely against ট্রেডিশনের বিরুদ্ধে গিয়ে লিখেছে the introduced verse libre or free verse. Free verse, symbol, কনসিটস, অ্যালিউশন এবং কোটেশন এগুলো ফ্রিকোয়েন্টলি এই সময় কবিতায় ইউজ করা হতো। আ নিউ কাইন্ড অফ পোয়েট্রি কম্পোজড উইথ দ্য ফ্র্যাগমেন্টস অফ ওল্ড অ্যাফেয়ার্স। ওই যে ওরকম করে রিমিক্স করে ফেললো কবিতাকে আর কি, মেটাফিজিক্যাল পোয়েট্রি প্লাস ফ্রি ভার্স ইউজ করতো, সিম্বলস, কনসিট, অ্যালিউশন, কোটেশন এগুলো ইউজ করতো কবিতায়। মডার্ন লিটারেচার ইজ ডমিনেটেড বাই নোভেলস। এই সময় তো আর কবিতার ফর্মে মানে ডমিনেশনে ছিল হলো নোভেল বা উপন্যাস। মোর রিয়েলিস্টিকভাবে লেখা হতো এবং মোর কনসার্ন উইথ সোশ্যাল প্রবলেমস, সামাজিক যে প্রবলেমগুলো নিয়ে লেখা হতো উপন্যাসগুলো। ইনফ্লুয়েন্সড বাই সাইকোলজি, মডার্ন নভেলিস্ট ফোকাস অন ইনার প্রবলেমস অফ দ্য ক্যারেক্টার্স অ্যালং উইথ দ্য সোশ্যাল প্রবলেমস। আসলে এই সময় সাহিত্যিকরা মানুষের ইনার বা অন্তর্গত প্রবলেমগুলো নিয়ে লিখতো, সোশ্যাল প্রবলেমের থেকে সাথে সোশ্যাল প্রবলেম তো থাকতোই। তো সিম্পল ক্রোনোলজিক্যাল ন্যারেটিভ টেকনিকের জায়গায় মানুষ স্ট্রিম অফ কনসাসনেস ইউজ করতো অথবা ইন্টেরিয়র মোনোলগ ইউজ করতো। এগুলো হলো সেই সময়কার চল বা ট্রেন্ড ছিল। সো স্ট্রিম অফ কনসাসনেস হলো ধরেন ওটা এক ধরনের পোয়েট্রি অফ দি আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, জেমস জয়েসের এটা একটা সাহিত্যকর্ম। ওখানে এরকম দেখিয়েছে, ওইখানে আমরা এই স্ট্রিম অফ কনসাসনেসটা দেখি। ওটা কীরকম জিনিস, একটা মিনিটের মধ্যেই কয়েকটা মুহূর্তের মধ্যে মানুষের মনের মধ্যে, মানব মনে কী চলছে না চলছে ডিটেইলড। মানুষের মন তো একটা বিরাট একটা বড় জিনিস, এক মুহূর্তের মধ্যে আমার মনের মধ্যে অনেক কিছু চলছে। সো ওই কনসেপ্টটা ছিল হলো স্ট্রিম অফ কনসাসনেস। ন্যারেটিভ টেকনিক এভাবেই মানুষ তখন লেখালেখি শুরু করলো। আর ড্রামা, নাটকের দিক দিয়েও মানুষ অনেক রিয়েলিস্টিক হয়ে গেল। হেনরিক ইবসেন একজন নরওয়েজিয়ান ড্রামাটিস্ট ছিলেন উনি। এই নরওয়েজিয়ান ড্রামাটিস্ট করেছিল কি ডিপলি ইনফ্লুয়েন্সেস ইংলিশ ড্রামাটিক আর্ট ইন মিররিং সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি প্রবলেমস। ওই ড্রামাটিক আর্টটা ইউজ করেছিলেন রিয়েলিস্টিক ওয়েতে। Contemporary problems have been so realistically intellectualized in drama of his period that this place, except the plays of Shaw, seems আচ্ছা কেউ ইমাজিনেশন ইউজ করতো না, জাস্ট রিয়েল লাইফে যেগুলো ঘটতেছে মনে হচ্ছে একদম চোখের সামনে ঘটছে, রিয়েলিস্টিক ওয়েতে লেখালেখি করতো। জর্জ বার্নার্ড শ ছাড়া সবাই মোটামুটি এভাবে লিখেছে। পোয়েটিক ড্রামা একটা নতুন ধরনের টার্ম, এগুলো তখন ইউজ করা শুরু হলো। এরপরে আসছে পোস্ট মডার্ন পিরিয়ড। মডার্ন এজ স্টার্টেড চেঞ্জিং। মডার্ন এজটা চেঞ্জ হওয়া শুরু হলো 1939 সালে, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো। 1939-এ নিউ ট্রেন্ড ইন ইংলিশ লিটারেচার কেম টু লাইট, নতুন নতুন ট্রেন্ডগুলো আবার আসলো। এই সময়ের রাইটাররা কন্টিনিউড টু এক্সপেরিমেন্টেশন অফ দ্য মডার্নিস্ট রাইটার্স, বাট অ্যাট দ্য সেম টাইম রিয়াক্টেড এগেনস্ট মেনি অফ আইডিয়াস ইমপ্লিসিট ইন মডার্ন লিটারেচার। মডার্ন এক্সপেরিমেন্টের উপরে করেছে, বাট বেশ কিছু জিনিস তারা বাদও দিয়েছে। মোরওভার দিস রাইটার্স কেপ্ট অন চেঞ্জিং দেয়ার থিওরিজ অফ আর্ট, তাদের আর্টের থিওরি বা শিল্পের থিওরিগুলো তারা চেঞ্জ করে ফেলেছে। As a consequence, it has become very difficult to specify the exact characteristics of postmodern literature. আসলে পোস্টমডার্ন লিটারেচারের ক্যারেক্টারিস্টিক্স কী কী এগুলো আসলে ডেফিনেশন দেওয়া যায় না, বিকজ মানুষ বিভিন্ন ধরনের টার্ম নিয়ে হাজার হাজার টার্ম নিয়ে কাটাছেড়া করেছে। ইট ইজ বিলিভ দ্যাট দ্য পোস্টমডার্ন এজ হ্যাজ নট ইয়েট এন্ডেড। বিলিভ করা হয়, বলা হয়ে থাকছে উই আর লিভিং ইন পোস্টমডার্ন এরা, এটা এখনও শেষ হয়নি। আচ্ছা, এই সময়কার ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো, তাহলে বোঝা যাচ্ছে 1939-এর পর থেকে কী কী হচ্ছে। ইউনাইটেড নেশন ফর্ম হয়েছে, আমরা জানি ইউএন ফর্ম হয়েছে। প্রিন্সিপালস অফ এনলাইটেনমেন্ট ডিসঅ্যাপিয়ার্ড। এনলাইটেনমেন্টের একটা আমেজ ছিল, সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে। এনলাইটেনমেন্ট আলোকিত হওয়া, আলোকিত করা। ওয়েস্টার্নার্স বিলিভ ইন প্রোগ্রেস অ্যান্ড পিউরিটি অফ নলেজ এন্ডেড। পশ্চিমের যে মানুষদের বিলিভ ছিল যে প্রোগ্রেস অ্যান্ড পিউরিটি, জ্ঞানের যে বিশুদ্ধতা, এগুলো এন্ড হয়ে গেছে, ফেডেড অ্যাওয়ে। Michael Graves and Philip Johnson, two postmodern architects, stopped using geometric shapes of modernist architecture and brought historical styles into buildings. আচ্ছা, দুইজন আর্কিটেক্ট ছিলেন, ওনারা জিওমেট্রিক শেপ, এই মডার্ন যে আর্কিটেকচারে মানুষ নর্মালি জিওমেট্রিক শেপ ইউজ করতো, সেটা থেকে বের হয়ে এসে হিস্টোরিক্যাল স্টাইলে মানে বাড়ির বিল্ডিং টিল্ডিং বানানো শুরু করেছেন। Andy Warhol ended the differences between the high-low bro and low bro in pop art, pop culture বলে যে পপ ইয়াটার সাথে রিলেটেড। ওনারা এগুলোর মধ্যে চেঞ্জেস এনেছেন। নাম্বার 6, মোস্ট অফ দ্য
ওই পাশে হ্যাঁ, মোস্ট অফ দ্য কলোনিজ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। এই যে ইম্পেরিয়ালিজম, কলোনিয়ালিজম আমরা দেখলাম, এগুলোর কলোনিগুলো সবাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে এই সময় নাগাদ। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর কলোনি টলোনি যাদের আন্ডারে ছিল, ব্রিটিশদের আন্ডারে, ধরেন ফিলিপাইন্সের মতো ছোট্ট দেশ, ক্ষুদ্র দেশ, ওরা সব স্বাধীন। ইউনিভার্সিটিজ বিকেম দ্য সোর্স অফ ফিলোসফিক্যাল অ্যান্ড লিটারারি থিওরিজ। এখন কিন্তু ইউনিভার্সিটিগুলোই সব, বিদেশে দেখেন, আমেরিকা দেখেন, ইউরোপের যে কোনো দেশ দেখেন, ইউনিভার্সিটিগুলোর উপরেই কিন্তু ওদের ইকোনমিক্স অনেকখানি দাঁড়িয়ে আছে। স্টুডেন্টগুলো আসে বাইরে থেকে, পড়ে, বেশ কত কত টাকা মানে ওদের কাছে যাচ্ছে। সো এভাবে ওরা অনেক কামাচ্ছে। আর ওখানকার ফিলোসফিক্যাল এবং লিটারারি থিওরিগুলো এভাবে প্র্যাকটিস হচ্ছে ওখানে। আচ্ছা, জাক দেরিদা, মিশেল ফুকো এবং রিচার্ড রটি established the fact that philosophy should no longer seek truth, rather they should concentrate on discussing the various interpretations of reality. আচ্ছা, ফিলোসফির কাজ কি? আগে মানুষ চিন্তা করতো ফিলোসফির কাজ হলো সত্য বা ট্রুথ বের করা, কিন্তু এই দেরিদা, মিশেল ফুকো, রিচার্ড রটি, জাক, এরা বের করলো যে ফিলোসফি কনসেন্ট্রেট করবে যে ভেরিয়াস ইন্টারপ্রিটেশনস অফ রিয়েলিটি, বাস্তবতার বেশ কিছু ইন্টারপ্রিটেশনগুলো, যে বাস্তবতাটা কেমন হতে পারে না হতে পারে আর কি। সো ফিলোসফির এক্সপ্লেন করার দৃষ্টিভঙ্গিটা পাল্টে গিয়েছে। ক্রিশ্চিয়ান ফেইথ হ্যাজ লস্ট হিজ হোল্ড অন লাইফ অ্যান্ড সোসাইটি। ক্রিশ্চিয়ানিটি থেকে মানুষ দূরে সরে গিয়েছে। মানুষ দেখতেছে হ্যাঁ যে মানুষ খ্রিস্টান ধর্মের কোনো বেল নেই, কারণ ধর্মটাই একটা বিকৃত একটা ধর্ম ছিল। আর বিলিভ ইন মেন্স গুডনেস হ্যাজ ডিক্রিজড, মানুষের ভালোত্ব কমে গেল। এখন তো হ্যাঁ, আমরা ভালো কিছু করলে দেখা যায় যে উল্টা যে ভালো করছে সে সাফার করছে। আস্তে আস্তে ওই সময় থেকে পোস্ট মডার্ন এরা থেকে এটা কমে যাওয়া শুরু করলো। কোল্ড ওয়ার অ্যান্ড ইটস এন্ড লেফট ডিপ ইম্প্যাক্টস অন ওয়ার্ল্ড পলিটিক্স। মানুষের যে বিশ্ব রাজনীতিতে এই কোল্ড ওয়ারটা অনেক বড় একটা প্রভাব ফেললো। কোল্ড ওয়ার জিনিসটা কি? নিউক্লিয়ার পাওয়ারের ইউসেজ, রাইট? মানে সরাসরি যুদ্ধ করব না, গিয়ে বোমা মেরে দিয়ে আসবো, এই হ্যাঁ, বাংলায় স্নায়ুযুদ্ধ। যেরকম আমরা ওই যে ওপেনহেইমার দেখে তো আরও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এসেন্সটা পাই, গিয়ে জাপানের হিরোশিমা নাগাসাকিতে করলো। জাপানের সাথে এখন পর্যন্ত আমেরিকার সম্পর্ক ঠিক হয় নাই এই আর তারা তো একটা দুইটা ক্ষতি করে নাই। মানে আমরা যারা ওপেনহেইমার ওগুলা বাদ, আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইফেক্ট যখন পড়েছি, হিরোশিমা নাগাসাকির কথাটা যখন আমরা বিসিএসের সময় হোক বা যে কোনো বিভিন্ন সময় তো আমরা দেখতেই পারি, দেখেছি কী পরিমাণ মানে পুরা জায়গাটাই এমনভাবে হয়ে গেছে। মানে মানুষ এই পর্যন্ত এখনও যে জন্ম হয় সেই রেশটা রয়ে গেছে, বোমার যে রেশটা রয়ে গেছে। তারপরে চেরনোবিল তো আরেকটা ইস্যু আর কি। চেরনোবিলের ইস্যুতেও বিকলাঙ্গ বাচ্চা যে হওয়া, জেনেটিক্যালি মানে সাধারণ মানুষ না, অ্যাবনর্মাল বাচ্চা আর কি, ওটা এখন পর্যন্ত জমাচ্ছে। সো এটা খুব, তারপরে মাইনগুলো পোতা থাকতো, সেগুলা মাইনগুলো এখনও আছে মাটির নিচে, যেগুলো থাকে স্থল মাইন। সো এরকম করে মানুষ নিউক্লিয়ার পাওয়ার প্র্যাকটিস করেছে। জার্মানি ওয়াজ ডিভাইডেড অ্যান্ড ইউনাইটেড। জার্মানি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, আবার ইউনাইটেডও হয়েছে। রেডিও এবং টিভি হ্যাভ প্লেড ইম্পর্টেন্ট রোলস ইন শেপিং লাইফ। রেডিও আর টিভি আস্তে আস্তে আসলো মানুষের জীবনে, তখন মানুষের জীবনের শেপই বদলে দিয়েছে রেডিও টিভি। এই সময়কার মেজর রাইটার ছিল হেনরি মিলার, জন স্টেইনব্যাক, জর্জ অরওয়েল খুবই বিখ্যাত অ্যানিম্যাল ফার্ম লেখার জন্য। 1984ও তার উল্লেখযোগ্য একটা আর কি নোবেল। অ্যানিম্যাল ফার্ম লিখেছেন, পুরাপুরি পলিটিক্যাল স্যাটায়ার। ওই যে জোনাথন সুইফটের গালিভার্স ট্রাভেলসে দেখেছি পলিটিক্যালি মানুষকে মেসেজ দিতে চেয়েছে। জর্জ অরওয়েলও সেরকম, আফটার মডার্ন এজের সে এরকম স্যাটায়ারিস্ট। গ্রাহাম গ্রিন, জ পল চার্লস, জ পল সার্থ, উনি ছিল ফ্রেঞ্চ ফিলোসফার ছিলেন, প্লে রাইট ছিলেন। ওনার লেখা অনেক মানুষের না লিটারেচারে অনেক প্রভাব ফেলেছিল। আর কে নারায়ণ, উনি ছিলেন ইন্ডিয়ান ফিনান্সিয়াল এক্সপার্ট, উনি লিখেছিলেন, এটা পড়ানো হয় আমাদের। স্যামুয়েল বেকেট ফ্রেঞ্চ ড্রামাটিস্ট ছিলেন। ওয়েটিং ফর গডো, এই যে এটাও একটা অ্যাবসার্ড ড্রামার যে কনসেপ্টটা, কি হচ্ছে ওয়েটিং ফর গডো, দুইটা নাম, মানে নামগুলো কেমন খটোমটো নাম, সেরকম দেখাচ্ছে যে কিছু একটার জন্য তারা অপেক্ষা করতেছে, বাট
দ্যাটস নাথিং মিনিংফুল, মিনিংলেসনেস অফ লাইফ, জীবন মূল্যহীন সেটা বোঝাচ্ছে। মানুষের জীবনের কোনো ইয়া নেই। গডট মানে কিন্তু গড না, এটাও বোঝাচ্ছে যে এমন একটা কিছুর পিছনে ঘুরে বেড়াচ্ছি যেটা কোনো মিনিং নেই, এরকম একটা কিছু ইয়ার পর লিখেছেন। W.H. অডেন কবি, উইলিয়াম জেরাল্ড গোল্ডিং, অ্যালবার্ট কামু দ্য আউটসাইডার, আপনারা এক্সিস্টেন্সিয়ালিস্ট লিটারেচারে এটা পড়বেন। অ্যালবার্ট কামুর আউটসাইডার বা স্ট্রেঞ্জারে দেখিয়েছিল যে ছেলে মা মারা গিয়েছে, ছেলে খুবই স্বাভাবিকভাবে আছে, আর সে কোনো কিছু ইয়া করতেছে না, ঘটনাক্রমে ছেলে একটা মার্ডার বা খুনের সাথে জড়িত হয়ে পড়ে, সেখানেও তার কোনো ফিলিং নেই, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, সে মেনে নিয়েছে লাইফকে। এগুলো হলো এক্সিস্টেন্সিয়ালিজমের কিছু এসেন্স। ডাইলান টমাস, উনি একজন কবি। তারপর সল বেলো, সিজ দ্য ডে, ওনার একটা টেক্সটের নামই সিজ দ্য ডে, সল বেলো। আর ডোরিস লেসিং হলো নোবেল পাওয়ার সাহিত্যিক, ওনার দ্য গ্রাস ইজ সিঙ্গিং, যে এটা লিখে নোবেল পেয়েছিলেন, এটাও পড়ানো হয়। ফিলিপ লার্কিন একজন পোয়েট। জন জেমস অসবর্ন, আচ্ছা টেড হিউজ কবি। হ্যারল্ড পিন্টার, ইনিও একজন নোবেলিস্ট আর কি, নোবেল অ্যাওয়ার্ড উইনার। দ্য বার্থডে পার্টি, এটা একটা ইম্পর্টেন্ট টেক্সট। চিনুয়া আচেবে, থিংস ফল অ্যাপার্ট, আপনারা আফ্রিকান লিটারেচার একসময় পড়বেন, এখন পড়াচ্ছি আমি 10 ব্যাচকে। সো আপনারা আফ্রিকান ক্যারিবিয়ান লিটারেচার এটা পড়বেন। আফ্রিকান লিটারেচার মানেই হলো ওই চিনুয়া আচেবে। কিসের জন্য? কারণ ওই সময় এটা হলো পোস্ট কলোনিয়াল লিটারেচার, থিংস ফল অ্যাপার্টে যেটা মানে দেখায় যে জোসেফ কনরাড নামে একজন ছিলেন, উনি হার্ট অফ ডার্কনেস লিখেছিলেন, ওনাকে জাস্ট ব্লাডি রেসিস্ট বলে ধুয়ে দিয়েছে চিনুয়া আচেবে। কেন ধুয়ে দিয়েছে? যে যতই যারা ওই আফ্রিকান লিটারেচার লিখতে গেছে তারা আফ্রিকানদের কালচারকে তুলে ধরতে পারেনি। চিনুয়া আচেবে তুলে ধরেছেন, উনি মানে ব্রিটিশদের ভালো খারাপ দিকও দেখিয়েছেন, আফ্রিকান কালচারটারও ভালো খারাপ দিকটা তুলে ধরেছেন। উনি নাইজেরিয়ান ছিল, মানে আফ্রিকান নাইজেরিয়ায় ওনার জন্ম, উনিও একজন নোবেল অ্যাওয়ার্ড উইনার। তো চিনুয়া আচেবে। টনি মরিসন, এই পর্যন্তই আছে নাকি? বোধহয় এই পর্যন্তই আছে। টনি মরিসন আছে, সিলভিয়া প্ল্যাথ, এনারা কবি। V.S. নাইপল, ওলে সোয়িঙ্কা, টমাস, আচ্ছা এগুলো আহমেদ সালমান রুশদি সার্ডিয়ালিজমের উপর লিখেছেন উনি। সিমস হেনি, এটা হলো কবি উনি। আচ্ছা এগুলো বাদ, এই একটা শেষ, সেটা হলো মেইন লিটারি ফিচার ছিল এই সময় লিটারি ভয়েসেস ফ্রম অ্যাক্রস দ্য গ্লোব, কানাডা, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, ক্যারিবিয়ান, আফ্রিকা অ্যাপিয়ার ইন ইংলিশ সো প্রফিউজলি দ্যাট ইংলিশ লিটারেচার সিমস টু বি লিটারেচার ইন ইংলিশ। মানে সারা পৃথিবী থেকে সাহিত্যগুলো চলে আসলো, কানাডা থেকে, তারপরে আমেরিকা তো আছেই, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, আফ্রিকার যে অঞ্চলগুলো। অ্যাংরি ইয়াং ম্যান হ্যাজ রিমেইনড আ রিকারেন্ট থিম ফর ইয়ার্স। অ্যাংরি ইয়াং ম্যান টার্মটা শুনেছেন কখনো? অ্যাংরি ইয়াং ম্যান আমি বলি কোথায় ছিল, অমিতাভের 80s সিনেমায় অমিতাভকে দেখানো হতো অ্যাংরি ইয়াং ম্যান বলে, ওইখান থেকে আমরা মানে আমার যে ইয়াটা হয়। সো অ্যাংরি ইয়াং ম্যান হলো যে ইউথটাকে তারা একটু রকচটা, একটু রক্ত গরম, এই জিনিসটা একটু দেখিয়েছে আর কি। নর্মালি এটা রিকারেন্ট থিম, এটা ইয়া ছিল 80s 90s এগুলো, এই থিমটা ছিল। সোশ্যাল রিয়ালিজম ডোমিনেটস ক্রিয়েটিভিটি ফর ডিকেডস, সোশ্যাল রিয়ালিজমের উপরে লেখা হতো। আফটার 1950-এর পরে সাম নভেলিস্ট শিফট দেয়ার ইন্টারেস্ট ফ্রম রিয়েলিস্টিক প্রবলেমস টু এন্টারটেইনিং সাবজেক্টস, সায়েন্স ফিকশন থ্রিলার বিকেম মোর পপুলার। 1950-এর পরে সায়েন্স ফিকশন থ্রিলার এগুলো আরও জনপ্রিয় হয়ে গিয়েছে, এগুলোর উপরে লেখালেখি করেছে। এর আগে তো আমরা সায়েন্স ফিকশন নাম শুনেছি, থ্রিলার শুনি নেই, জাস্ট শুনেছি নোবেলের মধ্যে এগুলো বিভিন্ন জনরা। Postmodern dramas deal with absurdity of human existence and reveal the nothingness or meaninglessness of human efforts. Postmodern নাটকগুলো যেগুলো হলো যে মানুষের জীবনের যে অ্যাবসার্ডিটি, জাস্ট কোনো মিনিং নাই, মিনিংলেসনেস, এগুলো বোঝানোর জন্য এইভাবে করে ড্রামা লেখা হয়েছে। ফর এক্সাম্পল ওয়েটিং ফর গডো। লিটারি ক্রিটিসিজম হ্যাজ বিকাম থিওরি বেসড। লিটারি ক্রিটিসিজম ছিল থিওরির উপর বেস করে লেখা, ওই থিওরি বেসড লিটারি ক্রিটিসিজমে আমরা পড়ছি, সামনে পড়বো, তো টেক্সট থাকবে। আজকে ক্লাস হবে, হ্যাঁ সামনে আছে আর কি, মানে আপনাদের লিটারি ক্রিটিসিজম কোর্সটা তো আছে।
এইবার চলতেছে, হ্যাঁ এই তো অলরেডি তো পড়ছেনই। ম্যাস মিডিয়া হ্যাভ বিকাম অ্যান ইনসেপারেবল পার্ট অফ লিটারি প্রোপাগান্ডা। ম্যাস মিডিয়ায় নির্ভর সব হয়ে গেল, তাই না? আমাদের ব্যক্তিগত জীবন এখন আপনি আমরা যে সাধারণ মানুষ, আমরাও এখন ম্যাস মিডিয়া। কীভাবে? আমরা চাইলেই টিকটকে যেতে পারছি, বা ফেসবুকে একটা পোস্ট দিয়ে সোশ্যালি ভাইরাল হয়ে যাচ্ছে, বা একটা দিয়ে অনেক মানুষের মুখোশ, সাধারণ মানুষই অনেক থলের বেড়াল বের করে ফেলতেছে, তাই না? ওই করছে না যে কিশোর কোনো একটা গ্রুপ মিলে কোনো একটা কিছু উদ্ভাবনও করছে, কিশোর গ্যাং, ওটা তো অন্য জিনিস। তারা নেগেটিভ কাজটা করছে, সাধারণ মানুষ সেটা প্রত্যক্ষদর্শীরা সেটা বলে ওদেরকে তুলে আনছে। সো ক্রিয়েটিভ রাইটিংস ক্রস ন্যাশনাল বাউন্ডারিজ ইন দ্য ওয়ে দে নেভার ডিড বিফোর। ক্রিয়েটিভ রাইটিংয়ের সংখ্যা অনেক বেড়ে যায়। নো ফিলোসফিক্যাল থিওরি রানস ফর এ লং টাইম। কোনো ফিলোসফিক্যাল থিওরি বেশি দিন টিকে থাকে না এই সময়। পোস্টমডার্ন এজে কোনো থিওরি বেশি দিন টেকেনি। ফর্মস অ্যান্ড টেকনিক্স ফ্রিকুয়েন্টলি চেঞ্জ থ্রু আউট দ্য পিরিয়ড। এই মানে লেখালেখির যে ফর্ম টেকনিকগুলো জাস্ট বারে চেঞ্জ হয়েছে। Formlessness in art replaces whatever residues of harmony and organic form remained of the previous age. কোনো আর্টের কোনো ফর্ম ছিল না, কিন্তু সেই জায়গায় কি এসেছে যে প্রিভিয়াস এজে যেগুলো ছিল ওগুলো থেকে বাদ দিয়ে যা থাকে সেগুলোর উপরে মানুষ লিখেছে কবিতা। মিক্সড জনরা, ফ্র্যাগমেন্টস ইন টেক্সট অ্যান্ড কলাজেস হ্যাভ বিকাম মোর প্র্যাকটিস। মানে বিভিন্ন দুই তিনটে জনরের মিক্স, তারপরে বিভিন্ন ধরনের ফ্র্যাগমেন্ট, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এবং ইন টেক্সট অ্যান্ড কোলাজ। সব কোলাজ মানে কি? কোলাজ পিক বলে না, 3-4টা এরকম করে লেখালেখি হয়েছে। ডিয়াসপোরা রাইটিংস অকুপাই আ লার্জ চাঙ্ক অফ লিটারি প্রোডাকশন। এই পোস্ট কলোনিয়াল লিটারেচারই একটা হলো ডিয়াসপোরা। এটা পরে আমি বের করে আপনাদেরকে বোঝাবো। হিউজ নাম্বার অফ পোস্ট কলোনিয়াল টেক্সট অ্যাপিয়ার। বললাম এই যে ডিয়াসপোরা পোস্ট কলোনিয়াল সাথে রিলেটেড। পোস্ট কলোনিয়াল অনেকগুলো হিউজ টেক্সট লেখালেখি হয়েছে। অ্যাওয়ারনেস অফ কালচারাল এক্সপ্লয়টেশন গ্রোজ। কালচারাল এক্সপ্লয়টেশন কী জিনিস? যে কোনো একটা কালচারকে এক্সপ্লয়েট করা বা নেগেটিভভাবে দেখানো, যেমন আফ্রিকান কালচারকে ভুলভালভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, সেটাও ওটার বিরুদ্ধে সচেতনতা গ্রো করেছে। জেন্ডার ইস্যুস ফাইন্ড এ স্ট্রঙ্গার ভয়েস। এই মুহূর্তে কি চলে? ওই জেন্ডার ইস্যু চলে। কিভাবে? ওক কালচার, WOKE, এই জেন্ডার ইস্যুটা নিয়েই এই ওক কালচারটা। এই ওক কালচারে কি আছে? রেসিজমের ব্যাপারটা, ব্ল্যাক পিপল রেস নিয়ে আছে, ব্ল্যাকদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে। তারপর আর আছে হলো জেন্ডার রিলেটেড ইস্যু, LGBTQ, LGBTQ এগুলো আছে। সো হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, LGBTQ মানে রেইনবো ইস্যুটা আর কি। এটাই হলো জেন্ডার ইস্যু, এগুলো বেশি এখন চলছে এই মুহূর্তে। আর ওক জিনিসটা হলো ওই জিনিসটা, রেসিজমের ব্ল্যাকদেরকে তুলে আনা। আচ্ছা, ব্ল্যাকদের কি মানুষের কি ঠেকা পড়ছে আমি জানি না, ব্ল্যাকদেরকে তুলে আনতে হবে। কীরকম? এগুলোর এগেনস্টে ইয়াতে আসছে। হ্যাঁ না, কিন্তু ওই ব্ল্যাকদেরকে এখন বেশি করে দেখাচ্ছে। ফর এক্সাম্পল, এটা নিয়ে তো মানে হয়ে গেছে, সয়লাভ হয়ে গেছে। না, বৈষম্য তো আছে। আমি এক্সাম্পলটা বলছি, যেমন নেটফ্লিক্সের কথাই বলি। নেটফ্লিক্সে কিছুদিন ধরে একটা ট্রেন্ড ছিল যে ব্ল্যাকদেরকে দেখিয়ে করা হবে, সিনেমা করা হবে সব জায়গায়, সব ধরনের সোশ্যাল ফর এক্সাম্পল আমি বলি, আচ্ছা মারমেইড, আমরা সারা জীবন মারমেইডের কাহিনী পড়ে আসছি, পানির নিচে থাকে ওইখানে কেন ব্ল্যাক মেয়েকে দেখাতে হবে? এটা কি? এটাই হলো ওক কালচার, বুঝছেন? মানে এই জিনিসগুলো ধরেন, সিন্ডারেলা কোন দিন দেখাবে যে ওগুলো ব্ল্যাক? কেন ব্ল্যাকদেরকে এত সুপ্রিমেসি দিতে হবে কেন? মানে এটা হলো অ্যান্টি রেসিস্ট হয়ে যাচ্ছে ওটা, মানে ব্ল্যাক মানুষদেরকে বেশি দাও। আমি জানি না এটা কোনো একটা প্রোপাগান্ডা, কিসের প্রোপাগান্ডা জানি না। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো যে LGBTQ। একটা সিনেমা ধরেন, মার্ভেলের কোনো একটা সিনেমা, ইটারনালসই পচায় ফেলছে। যারা দেখেন তারা জানেন, বলি ইটারনালসে সব কিছু ঠিক আছে, কিছু LGBTQ ইস্যু, দুটা মানুষ তারা হয় ইদার লেসবিয়ান অথবা গে, মানে এটা একটা মিনিমাম একটা জিনিস রাখবে, একটা এলিমেন্ট রাখবে সিনেমায়। এটা আরও আগে থেকে চলে আসতেছে। হ্যাঁ, মানুষ কিন্তু প্রতিবাদ করতেছে এবং ওরা পিছুও হচ্ছে, অনেক পিছুও হচ্ছে। এগুলো করে এই সিনেমাগুলো ওরা মারও খাইছে। আরব কোনো কান্ট্রিতে এগুলো রিলিজ দেওয়া হয় নাই।
সো এগুলো ব্যবসা শেষ। তারপরে মারমেড একটা বানিয়েছিল ব্ল্যাক, শেষ। আচ্ছা এলজিবিটি কি ওটা আপনারা বন্ধু বন্ধু ক্লাস শেষে বুঝে নেবেন। আচ্ছা ইয়াটা বন্ধ করে দেন, গল্প করি।